আজ আমরা শুনব সৈয়দ মোস্তফা সিরাজের রচিত আজমগড়ের অশরীরী। তখন আমি 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশের গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের খুব একটা আগ্রহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। সাধারণত ওই পাখি দেখবার জন্যই শীতকালে পর্যটকদের ভিড়টা হয়। ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর ততটা শীত ছিল না, পর্যটকদেরও খুব একটা ভিড় ছিল না। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে একটা প্যালেস ছিল। সেই প্যালেসের হোটেলে গিয়ে উঠলাম। পর্যটন মরশুমের শেষে এই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার সুখলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন। সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন। এসব গল্প নিছক গল্পই, আমার গবেষণায় কিন্তু তা কাজে লাগবে না। তবে ওর এই কথাটি অবশ্যই খাঁটি। এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে এক কাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। যদিও তাকে প্রশ্ন করে খুব একটা যুক্তিসঙ্গত উত্তর পাইনি। তিনি মুখে আতঙ্কের একটা ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, দেখুন, যাই হোক না কেন, এই সূর্যাস্তের পর একা ওখানে না থাকাই ভালো, বুঝলেন? বিপদ হতে পারে। কিসের বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন, এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালাম। কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল আছে। গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাভেজখানার কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম খুঁজে পেয়েছিলাম, আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ। সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী টমাস পিট 1860 খ্রিস্টাব্দে। সেই শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলো স্থান চিহ্নিত করাও হয়েছিল। শির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম। সেই কপি থেকে স্থানগুলো খুঁজে বের করে দেখলাম অসম্ভব ব্যাপার। তবে একটা দৃশ্য আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল। যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলোতে শুধু লাল রঙের ফুলের সমারোহই চোখে পড়ে। আমি প্রকৃতি প্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে এই গবেষণার কাজে।
কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পর্যন্ত পড়েনি। নানা আকৃতির এই সব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওগুলো কি ফুল নাকি চাপ চাপ রক্ত? এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরাও গান করে, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিলাম এলাকার সব পাখিগুলো মনে সেখানে গিয়ে জুটেছে। তবে কোথায় সেই চর তা জেনে আসা হয়নি। গঙ্গা এখানে অনেকটাই প্রশস্ত। উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথুরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলো দেখা যাচ্ছে, কয়েকটা জেলে নৌকো ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম। এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখাল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা। তার এক হাতে প্রকাণ্ড চিমটে, চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, কৌন হ্যায় তুম? আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলুম। তারপর বললুম, আচ্ছা, রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় আপনি কি বলতে পারবেন? দেখিয়ে যদি দেন তাহলে কিছু বকশিসও দেব। ফকির কিন্তু চটে গেলেন। তিনি কুরুদ্ধ স্বরে বললেন, কে 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 চায় তোমার বকশিস? চলে যাও এখান থেকে, শিগগিরই চলে যাও, না হলে বিপদ হবে তোমার, বিপদ। তাকে বোঝানোর চেষ্টা করলাম, আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই, বুঝলেন? কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে এলেন। চিমটের ডগাটা ছিল সূক্ষ্ম এবং ধারালো। বেগতিক দেখে আমি সেখান থেকে সরে এলুম। একটু পরে দূর থেকে দেখলাম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে একটু অবাক হয়ে গেলাম। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লাটা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো, কিন্তু ওকে অনুসরণের সাহস ঠিক হলো না। শুধু জায়গাটা চিনে রাখলাম। তারপর প্যালেস হোটেলে ফিরে গেলাম। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনা চারেক বোর্ডার। ম্যানেজারের কাছে শুনেছিলাম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি। পরিচারক আসলাম খান আমাকে সালাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লা বাড়ির সেই ফকিরের কথাটা বললাম। আসলাম খান একটু হেসে বলল, আরে ও তো পাগলা বাবা স্যার, ওই যে ওখানে পীরের দরগা আছে সেখানে থাকে। ও একেবারে পাগল। যখন খিদে পায় বেরিয়ে আসে, রাস্তায় বসে সাপ দেয়, তাকে কেউ খেতে না দিলে নাকি তার বিপদ হবে, আবার খেতে দিলেও সাপ সাপান্ত করে। ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারবো, দেখবেন তখন কেমন দৌড়ে পালায়, একবারে শেয়ালের মতো কেল্লা বাড়ির জঙ্গলে লুকিয়ে যাবে।
আসলামের কাছে এই কথা শুনে একটু আশ্বস্ত হয়েছিলাম, তাই খাওয়ার পর ঘণ্টাখানেক বিশ্রাম করে আবার কেল্লা বাড়িতে গেলাম। ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন ঠিক সেখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেলাম। দুধারে ঝোপঝাড় আর পাথর, আঁকা বাঁকা গোলক ধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালাম। সামনে একটা কাঠের বেড়া, বেড়াতে একটা ফলক আঁটা আছে, তাতে ইংরেজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়িভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদ জ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে পেলাম। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর অবধি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটা তারের বেড়া চোখে পড়ল। এবার বুঝতে পারলাম যে ওই চড়ায় চোরাবালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে আবার ফিরে চললুম। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলাম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললাম। তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছালাম। কিন্তু সংকীর্ণ রাস্তাটার লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ চমকে উঠলাম। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলাম যে চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ যেন স্পষ্ট ফুটে উঠছে। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোনো এক অশরীরী আমার সামনে হেঁটে চলেছে। এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলি আমার জুতোর মাপের তুলনায় আরও ছোট। কিন্তু কে সে? চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলাম। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরী জুতোর স্পষ্ট ছাপ ফুটে উঠল। এবার আমার সব সাহস উবে গেল। শেষ বেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি যেন সব লোপ পেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলাম। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়াতে লাগলাম এক নিঃশ্বাসে। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলাম কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কি করে যে হোটেলে ফিরেছিলাম মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললাম। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিলাম। এমন সময় দেখি লাঞ্চের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন।
পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ, বেশ বলিষ্ঠ গড়ন। গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কুতকুতে। এরকম চেহারার মানুষ দেখলে বেশ অস্বস্তি জাগে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারোর জন্য অপেক্ষা করছিলেন। হয়তো তাকে না পেয়ে বিরক্ত বোধ করছেন, অধৈর্য হয়ে উঠেছেন। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর বাংলায় বলে উঠলেন, আপনি কি বাঙালি? বললুম হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন। বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে করতে এই আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবাও ওকালতি করতেন। আমি ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয়টা পেলে খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলাম তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন। বললেন, কেল্লা বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার নখদর্পণে। আমার ছেলেবেলায় সব কিছু ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। তারপর অশোকবাবু আজ গড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গল্প আগেই শুনেছি। ওয়েটার কফি দিয়ে গিয়েছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু আসার কথা আছে। তার জন্যই অপেক্ষা করতে করতে অস্থির। 6টা বেজে গেল, সে এলো না। কাজেই ধরে নিচ্ছি যে আজকে মনে হয় সে আর আসবে না, বুঝলেন। আর না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে বেশ আনন্দই পেলাম। কি যে আনন্দ হচ্ছে আপনার সঙ্গে, বুঝলেন, সে বোঝাতে পারবো না। তা আপনি আবার হোটেলে থাকবেন কেন এক গাদা টাকা পয়সা খরচ করে? বরং আপনি আমার বাড়ির অতিথি হয়ে যান। আপনাকে দেখে আমার স্ত্রী, ছেলেমেয়েরা তারা খুব খুশি হবে। এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলাম না। অশোকবাবু ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন। বললেন, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতর ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে স্বাভাবিক। আর দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি, কিন্তু কখনো কোনোদিন কিচ্ছু দেখিনি। হ্যাঁ, ওখানে এক পাগলা ফকির থাকে। আমাকে দেখলেই কিন্তু সে লেজ তুলে পালিয়ে যায়। আর তার সাক্ষাৎ পেয়েছেন নিশ্চয়ই? বললুম, হ্যাঁ, ওই দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখছিলাম। আমাকে দেখে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। বললেন, পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে। কোনো ভয়ের কারণ নেই। আমার সঙ্গে কেল্লা বাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না। আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব, সেখানেও দেখবেন আমাকে দেখে ব্যাটার ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল। অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে। কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্না রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সেই লাল রাস্তায় যাব। আমার কাছে টর্চ আছে। আপনাকে আমি রেশমা বেগনের কবরও দেখিয়ে দেব। চলুন চলুন, উঠে পড়ুন। একটু অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম। তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। তাছাড়া
তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের ওপর পাশাপাশি দুজনে বসলাম। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন। বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি। কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ বেশ রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বলছিলেন না, ওটা চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে, জানেন। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ওই ব্যাটা নিশ্চয়ই কিছু না কিছু একটা কারচুপি করেছিল। আর এও হতে পারে যে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল। তার উপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে। স্রেফ ম্যাজিক, বুঝলেন। চলুন পরীক্ষা করা যাক। অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন। একটু দ্বিধার সঙ্গে বললুম, কিন্তু আমি যে সত্যি জুতোর মানে ছাপটা। আরে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না, ভয় পেলে হয় বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রাবক্রা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলুম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন, কই, কোনো ভুতুড়ে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন? বললুম, এখন তো পাচ্ছি না। কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটল তা কল্পনাও করতে পারিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন, টু শব্দটি নয়, ট্রিগারে আঙ্গুল আছে। একটু চাপ দিলেই তোমার মুন্ডুটা উড়ে যাবে। আগে ক্যামেরাটা দাও, তারপর রিস্ট ওয়াচ, আর মানি ব্যাগটা বের করতে ভুলে যেও না। মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন, এতক্ষণে তার মর্মটা বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন ঠিক এই কারণের জন্য। কিন্তু এখন আর কোনো উপায় নাই। ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল, সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললাম, দয়া করে এটা নেবেন না প্লিজ। মানি ব্যাগে 1000 খানেক টাকা আছে, সেটা নিন। ঘড়িটাও নিয়ে যান, কিন্তু দয়া করে ক্যামেরায় ওই যে লোড করা ফিল্মের ছবিগুলো আছে ওগুলো আগে আমায় বের করে দিতে দিন, ওই রোলটা। তারপর ক্যামেরাটা নেবেন। অশোকবাবুরূপী দুবৃত্ত আগ্নেয়াস্ত্রের নল আমার কানের নিচে আরো চেপে হিস হিস করে বলে উঠল, চুপ চুপ শিগগির, আর একটা কথা বললে তোমার লাশ পড়বে। আর এই লাশের কথা কেউ জানতেও পারবে না, বুঝলে। কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসবো। এরকম যে কত লাশ ফেলেছি তার কোনো ঠিক নাই। সব তলিয়ে গেছে ওই চোরাবালির তলায়। দাও দাও, ওই ক্যামেরাটা দাও বলেই সে ধমক দিল, তবে জলদি কর। এতক্ষণে মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয়। তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দি টান ছিল।
কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কুঁকিয়ে উঠছিলাম। তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হলো। তারপর দেখলাম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়লো এবং সে আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো। গুন্ডাটা লাল ধুলোয় গড়াগড়ি শুরু করলো। এ যেন এক বিস্ময়কর ঘটনা। কোনো অশরীরী অদৃশ্য চাবুক মেরে চলেছে যেন তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপুড় হচ্ছে। উফ, সে কি দৃশ্য! হাঁটু মুড়ে ওঠার চেষ্টা পর্যন্ত করছে। তারপরে সেই প্রচণ্ড শব্দ এবং তার মুহুর্মুহু আর্তনাদ শুনতে পাচ্ছি। জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ের টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে শুধু। অশরীরী চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে। লাল ধুলোয় ঝড় বয়ে যাচ্ছে এবার। তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে এক সময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলাম। তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চললাম। কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললাম। না, কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা ঠিক বলাটা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলছিলাম, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, আজকে রাত্রে আর খাবো না, খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খান বেডটি আনলো। তারপর গম্ভীর মুখে বলল, খবর আছে স্যার, সুখবর। তাই বলা উচিত মনে হলো। বললুম, কি সুখবর আসলাম? সে বলল, আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কাল্প। সে আমাদের হোটেলেও এসে ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল। ওয়েটার রমেশ এই ঘটনা দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি। কিন্তু সুখবরটা কি? কাক্কু গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লাবাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল। তবে আশ্চর্যের ঘটনা স্যার, তার পিস্তল আর টর্চটা সেখানেই পড়েছিল। আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল? না স্যার, তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, এমনকি বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটোবেলা কেটেছিল, স্কুলেও পড়েছিল, তাই বাংলাটাও বলতে পারত। আজমগড়ে বাঙালি আছে, অনেক বাঙালি আছে। তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্পু কখন কোন রূপ ধরত চেনা কঠিন হতো। আচ্ছা, কাল্পুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? শুনলাম একটু আগে মর্গে নিয়ে গেছে। ওর সারা শরীর নাকি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30টায় আমি এবার সাহস করে কেল্লাবাড়িতে গেলাম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরী জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোয় ফুটতে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্পর হাত থেকেই আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালাম। এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছালাম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়
আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতর সার কয়েকটা কবর দেখলাম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলাম। সেই কবরের শিওরে একটা রক্ত করবীর গাছ, কবরে লাল ফুল ঝরে পড়েছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলাম। আরবিতে 3টি হরফ চেনা মাত্র বুঝতে পারলাম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশমা বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কালকে বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথা ঠেকালাম। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো। সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলাম। আর মনে মনে বললাম, হ্যাঁ, তুমি প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা। তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল। অট্টহাসি হেসে সে বলল, बाबूजी, आपका ऊपर रेशमा बेटी बहुत खुश जाए तो आप तुरंत यहाँ से चला जाइए। रेशमा बेटी को अकेला रहना दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई, बहुत दुख से मर गई बेटिया। তখনই নিঝুম কবরখানা থেকে চলে এলাম। ইতিহাসে এই সব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা এতদিন কাউকেও বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেললাম। এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব। আজকের মতন জাদুঘরের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট শুক্রবার নতুন একটি রোমাঞ্চকর গল্পের সাথে। গল্প নিজেও শুনুন এবং বন্ধুদেরকেও শুনতে সাহায্য করুন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভরাত্রি।